পিশাচ কথা। পিশাচ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু। এই চ্যানেলে গল্পের ছলে হাড়হিম করা অলৌকিক ঘটনা শোনানো হয়। আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য। তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন। আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। বাসে উঠেই বুঝে ফেলেছিলাম আজ আমার জীবনের শেষ জার্নি। আম্মা রোজ বলতো, এমন চাকরি ছেড়ে দে, ছেড়ে দে, যেই চাকরি করে বাসায় ফিরতে মধ্যরাত হয় সেই চাকরির দরকার নেই। আল্লাহ না করুক, মানুষের বিপদ আপদের তো ঠিক নেই। মনে পড়ল মিলির কথা। চাকরিটা ছাড়া না ছাড়া নিয়ে প্রায় লাগতো আমার সাথে। সব সময় বলতো, শাতিল, চাকরিটা প্লিজ করা লাগবে না। চাকরিটা ছাড়ছি না বলে গত 3 দিন কথা বলছেন আমার সাথে, যেরকমটা সে প্রায় করে। ভেবেছিলাম আজকেই বাসায় গিয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা তাকে জানাবো। দুর্ভাগ্য আমার, আর হয়তো বাসায় যেতে পারবো না। রাত তখন 3টা। ডিউটি শেষ করে বাসায় যাওয়ার জন্য মালিবাগের রাস্তায় দাঁড়িয়ে আমি। আজ আর কোনো যানবাহন খুঁজে পাচ্ছি না। ধুর, আসলে এই চাকরি আর করাই যাবে না। তখনই দূর থেকে এগিয়ে এসে আমার গা ঘেঁষে থেমে গেল একটা বড় কালো রঙের এসি বাস। মামা, কই যাইবো, কই যাইবো? উত্তরা, আসেন আসেন তাড়াতাড়ি, হাউস বিল্ডিং পর্যন্ত যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওঠেন ওঠেন। ওঠার সাথে সাথেই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। গাড়ির ভেতরের দিকে তাকাতেই গা একটু শিউরে উঠল। মোটামুটি 50 কিংবা 60 জনের সিট হবে বোধহয়। শুধু আমিই যাত্রী, আর সব সিট ফাঁকা। এ কী করলাম আমি? হুট করেই কিছু আগুপিছু না ভেবে বাসটায় উঠে গেলাম। চিন্তা শুরু হলো তখন থেকেই। চারদিকটা আবার তাকালাম ভালো করে। না, সব সিট ফাঁকা নয়। আমার 2 সিট পেছনে জানলার ধারের সিটটায় বসে আছে একজন। তাকে দেখে চিন্তাটা যেন ভয়ের রূপ নিল। তার আপাদ মস্তক ঢাকা, লম্বা আলখাল্লা ধরনের পোশাকে। মাথার চুল ঘাড় পর্যন্ত নেমে গেছে। মুখ ভর্তি লম্বা দাড়ি আর গোঁফ। তার কোনো নড়নচড়ন নেই। স্থির হয়ে এক দৃষ্টিতে সামনে চেয়ে বসে আছে। অনুভব করলাম আমার হার্টবিটটা বাড়ছে ত্বরণের মতো, সেকেন্ডে সেকেন্ডে। কি করব বা কি করা উচিত হুট করেই চিন্তা করতে পারছি না। ড্রাইভারের দিকে তাকালাম। তার নাক মুখ থেকে অনর্গল ধোঁয়া বের হচ্ছে। বেরিয়ে টানছে সে। ব্যাপারটা আরও খারাপের দিকে যাচ্ছে। ভয়টা যেন আরও বেড়ে যাচ্ছে। টের পাচ্ছি ড্রাইভারের পাশের মহিলা সিটগুলোতে বসে আছে আরও 3 জন। একজনের মাথায় ক্যাপ, ক্যাপের সামনের ছাউনিটা মাথার পেছনে। পেছন দিক থেকে তাকালে চোখে সানগ্লাসের উপস্থিতিটাও স্পষ্ট দেখা যায়। বাকি 2জনকেও স্বাভাবিক বলে মনে হচ্ছে না। একজনের পরনে লুঙ্গি আর গায়ে ছেঁড়া গেঞ্জি, অন্যজন কোট টাই পরিহিত, অতি ভদ্র সাজে। বাসের ভেতরে গাঢ় নীল রঙের ড্রিম লাইটে তাদের কেমন যেন দেখাচ্ছে। মনের মধ্যে ভয়টা জেঁকে বসছে আরও দ্রুত। হার্টবিট বেড়েই যাচ্ছে। আচ্ছা, আমি যদি মরে যাই, পরদিন খবরের কাগজে আমার খণ্ড খণ্ড লাশের ছবিটা ছাপিয়ে যদি শিরোনাম দেওয়া হয়, অজ্ঞাত ব্যক্তির বীভৎস মৃতদেহ পড়ে আছে রাস্তায়, আম্মা, মিলি আর আমার 2 বছরের বাচ্চা মুনতাহিন, কি হবে তাদের? মুনতাহিন বাবা বাবা বলে দৌড়ে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়বে। তাকে ফোন করে বলবে, বাবা, হাউ আর ইউ? আম্মা কি পুত্র হারানোর বেদনা নিয়ে বাঁচতে পারবেন? শোকে নিস্তব্ধ হয়ে যাবেন না তিনি? কিভাবে বাঁচবেন তিনি? আর মিলি, যে কিনা আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আজ কলিং বেলের টিং টিং শব্দ না শুনতে পেয়ে সে কি করবে? সারা জীবন তাকে আগলে রাখবো বলেছিলাম, আর আজ আমি তার থেকে আড়াল হয়ে যাচ্ছি। শিউরে উঠলাম আবার। চিন্তার শেষ নেই। যত চিন্তা বাড়ছে, পথ যত এগুচ্ছে, আমার ভয় ততই গভীর হচ্ছে। এরকম আরও অনেক ঘটনা শুনেছি আমি। তাছাড়া আজকের মতো আর কোনো দিন এমন মনে হয়নি। আমার কি করা উচিত সেটা ভাবতে হবে। আমাকে তো বাঁচতে হবে, উপায় বের করতে হবে।
কি করব আমি? চেঁচাবো? ফোন দেবো কাউকে? এমন সময় কন্ডাক্টর এসে দাঁড়ালো আমার পাশে। ভাড়া দেন। তার কণ্ঠে যেন কেমন ঝাঁঝালো গন্ধ। বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছে। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কি হইল? ভাড়া দেন। আমি পলক ফেললাম। ও, হুম, এই নিন। কম্পিত হাতে তার দিকে ১০০ টাকার একটা নোট বাড়িয়ে দিলাম। ১০০ টাকা? ভাঙতি দেন। ভয়ে ভয়ে বললাম, ভাঙতি তো নেই। দেখলাম তার দৃষ্টি আমার মানি ব্যাগের দিকে। আচ্ছা, পরে নিয়েন বাকি টাকা তাইলে। আচ্ছা। সে চলে গেল সামনে। বিপদ যে আসছে বুঝতে পেরেছি ইতিমধ্যেই। ভয়ে যেন আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। কি করতে পারি আমি? বুদ্ধি খাটাতে হবে, মাথা গরম করা চলবে না। এমন সময় দেখলাম আমার সামনের সিটে হুট করে এসে একজন বসলো। হাতে কালো ব্যাগ, পরনে শার্ট প্যান্ট, চোখে চশমা। দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। একটু ভরসা পেলাম। ভয়ের মাত্রাটা সামান্য কমলো। বড় বড় করে একটা নিঃশ্বাস নিলাম। কোথায় যাবেন? সাহস করে জিজ্ঞেস করলাম আমি। তিনি আমার দিকে তাকালেন বড় চোখে। অবাক হলাম। তিনি পুরুষ নন, অল্প বয়স্ক, রূপবতী একটা মেয়ে। কি সুন্দর তার চেহারা! অদ্ভুত তো, দেখে বুঝতেই পারিনি আমি। ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে হেসে উঠল সে। চিকন গলায় বলল, আমি আমি যাব আকাশে। আবার হেসে দিল। আপনি যাবেন আমার সাথে? আমি তো বুঝতে পারছি না মেয়েটা আমার সাথে মজা করছে কিনা। কিছু বুঝলাম না। মনে পড়ল সচরাচর ঘটা এই ধরনের ঘটনাগুলো। যাত্রী বেশেই ২-৩ জন থাকে। কেউ মিষ্টি মিষ্টি কথাও বলতে পারে। মেয়েদেরকে দিয়েই এসব করানো হয় কৌশলগত সুবিধার জন্য। ভাবনা আর বাস্তব একসাথে মিলে যাচ্ছে আজ। সুতরাং বিপদ সামনে অপেক্ষা করছে বুঝলাম আমি। আমি ঘামছি এসিতে থেকেও। ভয় আরও গভীর হচ্ছে। হঠাৎ বাইরে চোখ পড়ল। এ কি? কোন পথে যাচ্ছি? পথ তো নয় এটা। মেন রোড ছেড়ে অন্ধকার গলির মতো পথ। এবার মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে কোনো একটা বড় চক্রে ফেসে গেছি আমি। গলা উঁচিয়ে কন্ডাক্টরকে ডাক দেওয়ার শক্তি তখন আমার নেই। তবুও চেষ্টা করলাম। এই কন্ডাক্টর, কোন পথে যাচ্ছ? যতটা সম্ভব উঁচু গলায় বললাম। আমার পেছনের আলখাল্লা পরিহিত লোকটা মোটা কণ্ঠে হেসে উঠল। ভেতর দিয়ে যাবে, পথ কমে যাবে, তাড়াতাড়ি যেতে পারবো। আমি ভয় পেলাম। লোকটার চেহারা যেমন ভয়ঙ্কর, গলাটাও তেমনি মারাত্মক। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। তাও আমি জানি বিপদে নার্ভাস হতে নেই। স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, ও আচ্ছা। এরপর থেকে আমার একটাই ভাবনা, কি করে বের হওয়া যায় এই বিপদ থেকে। মনটা ছটফট করলো বেশ কিছুক্ষণ। মাথায় তৎক্ষণাৎ একটা বুদ্ধি এঁটে ফেললাম। জানি না কাজ দেবে কিনা, তবুও শুরু করলাম বুদ্ধি মোতাবেক কাজ। পকেট থেকে মোবাইল বের করে চারপাশে দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে কিনা। না, সবাই নিজের মতো। আস্তে আস্তে ফোনের সেটিংস অপশনে গিয়ে রিংটোনটা বাজালাম। এরপর টিউনটা বন্ধ করে এমন একটা ভান করে ফোনটা কানে নিলাম যেন কেউ আমাকে কল করেছে। ফোন কানে নিয়ে জোরে জোরে বললাম, হ্যাঁ মতিউর, বলো। ও, আমার ওষুধ লাগবে? এখনই লাগবে? দোকান খোলা পাবো কি? অবশ্যই লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখছি আমি কি করা যায়। এরপর ফোনটা কান থেকে নামিয়ে কন্ডাক্টরকে চটুল গলায় বললাম, এই কন্ডাক্টর, বাস থামাও। আমার আম্মার ওষুধ নিতে হবে এখনই। থামাও থামাও। সবাই একযোগে আমার দিকে এক দৃষ্টিতে তাকালো। ক্যাপ পরা লোকটা ব্যস্ত কণ্ঠে বলল, এত রাতে ওষুধ পাবেন কোথায়? এখানে কোনো দোকান নেই। আমার হৃদস্পন্দন থম দিয়ে উঠল। না না, আমাকে নামতেই হবে, ওষুধটা লাগবেই। আরে না না, এত রাইতে এই জায়গায় ওষুধ পাইবেন না, সামনে থেকে লইয়েন। কন্ডাক্টর জবাব দিল আমার কথার। আমি আর ব্যর্থ চেষ্টা করলাম না। যা বোঝার বুঝে গিয়েছি। একমাত্র চেষ্টাটাও বিফলে। ধরেই নিয়েছি এটাই আমার জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর লুঙ্গি পরা লোকটা আমার দিকে এগিয়ে এলো। আপনার ফোনটা একটু দিবেন? একটা ফোন করুন, আমার ফোনে টাকা নাই। আমার সাথে নাটকীয়তা শুরু হয়ে গেছে বুঝতে পারলাম আমি। কেননা
নইলে লোকটা সামনের সবাইকে বাদ দিয়ে আমার কাছে কেন এসে ফোন চাইলো? কিছু না বলেই ফোনটা দিয়ে দিলাম। লোকটা কাকে যেন কল দিল। শুনলাম সে বলছে, হ্যাঁ কাজ শেষ হয়েছে, আসছি। আমি শুনে আরও ভয় পেয়ে উঠলাম, যেন সব আরও স্পষ্ট হয়ে গেল। এরপর সে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কল লগ চেক করে দেখলাম কিছুক্ষণ পর কল লগে অচেনা কোনো নাম্বার নেই। তাহলে কি লোকটা কাউকে কল দেয়নি? যাচাই করেছিল কেউ আমাকে ওষুধের জন্য কল দিয়েছিল কিনা, নাকি সে তার কথা শেষ করে তার নাম্বারটা ডিলিট করে দিয়েছে লগ থেকে। ভয়ে কাঁপছি আমি। বুঝতে পারলাম আমি এখন নিঃস্ব, কিছুই করার নেই। যা আছে সব নিয়ে যান, প্লিজ আমাকে কিছুই করবেন না, এইসব বলবো? দোহাই দেব আমার 2 বছরের বাচ্চার? আমার বৃদ্ধা মায়ের অজুহাত দেখিয়ে প্রাণ ভিক্ষা চাইব ওদের কাছে? ওরা মায়ের বেদনা কি বুঝবে? আমাকে ছাড়বে? আমার পরিবারের কথা বলবো তাদের? কিছুই বুঝতে পারছিলাম না আমি। আমার তখন অবস্থা খুবই করুণ, যেন হার্ট অ্যাটাকেই মারা যাব। আমি ক্লান্ত হয়ে পড়েছি মানসিক অস্বস্তিতে। নিভু নিভু চোখ করে ভাবছি মুনতাসিনের কথা। মুনতাসিন বাবা, ভালো থেকো, তোমার আম্মুর যত্ন নিও, দাদুকে দেখে রেখো, বড় হয়ে মানুষের মতো মানুষ হও। আর হ্যাঁ, যাই করো মধ্যরাতের চাকরি কখনো করো না। ভাবলাম মিলির কথা। মিলি, শুধু এই চাকরিটা নয়, সকল চাকরি ছেড়েই আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও, মুনতাসিরকে দেখে রেখো, আম্মার সেবা করো। চোখে পানি চলে এসেছে। মিলিকে খুব ভালোবাসি আমি। তাকে ছেড়ে পৃথিবী থেকে যেতে ইচ্ছে করছে না আমার। ভাবতে ভাবতে আমার ক্লান্ত চোখ বন্ধ হয়ে গেল। হঠাৎ একটা ডাক শুনে চোখ মেললাম। ঘড়িতে তাকিয়ে দেখি তখন ভোর 4:45। এই ভাই, ওঠেন ওঠেন, হাউস বিল্ডিং আইসা পড়ছে, নামেন নামেন। তাকিয়ে দেখলাম বাইরে। তাই তো, হাউস বিল্ডিংই তো। বিস্মিত আমি, হতবাক আমি, আনন্দ যেন আমি কেঁদে ফেলছিলাম, যেন ফিরে পেলাম নতুন জীবন। বুকের ধুকপুকানি কখনো কমেনি। তাড়াতাড়ি দৌড়ে নেমে পড়লাম বাস থেকে। নেমেই হাঁটা শুরু করলাম প্রচণ্ড জোর পায়ে। যে করেই হোক এই বাসের দৃষ্টিসীমা হতে আমাকে বেরিয়ে যেতে হবে। আমার চোখ মুখে তখন আনন্দ জোয়ার। মনে মনে খুব আমি হাসছি, যেন নতুন এক দুনিয়াকে জয় করে নিয়েছি আমি। আমি আরও জোর পায়ে এগোতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে আচমকা শুনতে পেলাম কালো ভুতুরে ফ্যাকাশে কন্ডাক্টরের ভাঙা গলার চিৎকার ধ্বনি, এ ভাই, 100 টাকা দিয়েছিলেন না, বাকি টাকাটা লইয়া যান।